কিন্তু দ্রুত সে বুঝতে পারে এটা অন্য কেউ। দেগামা বলে সে কোনো মহান ব্যক্তি নয় যেমনটা ইউ তাকে মনে করে। আসলে দেগামা স্বেচ্ছায় ভলান্টিয়ার হয়েছে কারণ সে একজনকে খুঁজে বেড়াচ্ছে। ইউ এই কথা তেতসিয়াকে জানালে তেতসিয়া বলে দেগামা তার দাদাকে খুঁজে বেড়াচ্ছে, যে কয়েক বছর আগে নিখোঁজ হয়ে যায়। সেই দিন ইউ জানতে পারে দেগামা মুখ দেখেই মনের কথা বুঝতে পারে। এরপর ইউ সবার সামনে দেগামার দিকে একটা আয়না তুলে ধরে এবং তাকে তার অনুভূতি সম্পর্কে কথা বলতে বলে। কেউ জোর করায় অবশেষে দেগামা তার দাদার কথা বলে। সে বলে তার দাদা খুবই স্বার্থপর এবং সে বড়লোক হতে চেয়েছিল। তাই একদিন সে জাপানে ফিরে এসে একটা ব্যবসা শুরু করে, তবে সেটা না চলায় সে সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, যার কারণে আমাদের পুরো পরিবারের ঋণে ডুবে যায়। তারপর থেকে সে আর কখনোই ফিরে আসে না। সবাই মনে করে সে হয়তো মারা গিয়েছে। তবে দেগামা একজনের কাছ থেকে শুনেছিল তার দাদা নাকি ফুটপাতে থাকে। তাই দেগামা তার দাদাকে খোঁজার জন্য ভলান্টিয়ার হয়েছে। সে বলে যদি তার দাদার সঙ্গে তার দেখা হয় তাহলে তাকে সে মেরে ফেলবে। দলের সদস্যরা দেগামার গল্প শুনে ইমোশনাল হয়ে পড়ে, তবে তারা তার দাদাকে খুঁজতে সাহায্য করতে চাইলেও দেগামা এতে রাজি হয় না। সে বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অন্যদিকে তেতসিয়া এবং ওকাজুমি শিগারুর থেকে মেগুমি নামক এক সংগঠন সম্পর্কে জানতে পারে। এই সংগঠনটি শক্তিশালী ব্যক্তিদের বিরোধিতা, এমনকি তাদের হত্যা করার জন্য পরিচিত ছিল। শিগারু স্বীকার করে যে সে ওই সংগঠনের শিক্ষা দ্বারা প্রভাবিত ছিল, এমনকি সে মেগুমির এক সেমিনারে বিখ্যাত অভিনেতা নিশিজাকিকে দেখেছিল। এটা শুনে তেতসিয়া এই ব্যাপারে আরো ভালোভাবে জানতে ওই অভিনেতার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার আগে ওকাজুমি তেতসিয়ার কথা শোনার জন্য লুকিয়ে তার পকেটে একটি বাগ রেখে দেয়। এরপর তেতসিয়া যখন নিশিকের বাড়ির সামনে পৌঁছায় তখন সে দেখে নিশিজাকি তার মোটর সাইকেলে তার গার্লফ্রেন্ড অভিনেত্রী এরিকার সাথে ঘুরতে যাচ্ছে। তেতসিয়া তাদের পিছু করতে থাকে, কিন্তু একটা নির্জন রাস্তায় হঠাৎ করে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে দুজনেই আহত হয় এবং এরিকা নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তাদের এমন অবস্থা দেখে তেতসিয়া তৎক্ষণাৎ তাদের কাছে ছুটে আসে, কিন্তু তারা দুজন যেহেতু অনেক পপুলার দুই সেলিব্রিটি, তাই মিসিজিকি তেতসিয়াকে এই ঘটনাটা কাউকে না বলার জন্য অনুরোধ করে এবং এরিকাকে যে কোনো প্রকারে বাঁচিয়ে নিতে বলে। তেতসিয়া বলে আমি সাহায্য করব, তবে এর বিনিময়ে আমার কিছু শর্ত আছে। আমাকে 100 মিলিয়ন ইয়ন দিতে হবে, একটা কনফিডেন্সিয়াল চুক্তি স্বাক্ষর করতে হবে, কিছু ভালো চকলেট এবং মেগুমি সম্পর্কে তথ্য দিতে হবে। এই কঠিন সিচুয়েশনে সমস্ত শর্ত মেনে নেওয়া ছাড়া নিশিজাকির আর কোনো উপায় ছিল না। এই সময় হঠাৎ করেই নিশিকের কান এবং নাক থেকে রক্ত বেরোতে শুরু করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তেতসিয়া তৎক্ষণাৎ তার মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করে এবং জরুরি অপারেশনের জন্য প্রস্তুত থাকতে বলে। এদিকে এই সব কিছু ওকাজুমি সেই বাঘের সাহায্যে শুনছিল। তারা সেখানে পৌঁছলে মেডিকেল টিম তাদের দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে ওই মহিলার মস্তিষ্কের খুলির দুটো স্তরের মধ্যে রক্ত জমাট বেঁধেছে। অন্যদিকে পুলিশটির মাথার খুলিতে একটি ফ্র্যাকচার ছিল এবং সম্ভবত অভ্যন্তরীণ ক্যারোটিন ধমনী থেকে রক্তপাত হচ্ছিল। তাই ইউ তার দলকে দুটি ভাগে ভাগ করে। সে তেতসিয়াকে মহিলার অপারেশনের দায়িত্ব দেয় এবং নিজে পুরুষটির ধমনী বাইপাস করার সিদ্ধান্ত নেয়। তবে তেতসিয়া কেবলমাত্র একটি হাত থাকা দলের সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ দেখা দেয়, কিন্তু তেতসিয়ার উপর ইউর সম্পূর্ণ আস্থা ছিল। সে তেতসিয়াকে সার্জারি প্রসেসটা বুঝিয়ে দেয়। এরপর তেতসিয়া উনাগির সাথে সার্জারিটা শুরু করে, তবে খুলিতে ছেদ করার সময় সে বেশ নার্ভাস হয়ে পড়ে। একই সাথে তার অতীতের কিছু ঘটনা মনে পড়ে যায়। হাত বাদ যাওয়ার পর একটা সার্জারির সময় তার একটা ছোট্ট ভুলের কারণে একটা রোগীর মৃত্যু হয়েছিল। তাই সিদ্ধান্ত নেয় পরিস্থিতি খারাপ বুঝে ইউ অন্য পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নেয়। সে অভিনেতার ঘাড়ে একটি ছেদ করে যাতে ক্যারোটিন ধমনী সাময়িকভাবে বন্ধ করে রক্তপাত কমানো যায়। এরপর ইউ দ্রুত মহিলার দিকে যায়। সে খুলিতে একটি ছিদ্র করে এবং মেটার কেটে জমাট বাঁধা রক্ত বের করার জন্য একটা নল ঢুকায়। সে যখন
শেষ সেলাইটা করছিল তখন দূর থেকে অ্যাম্বুলেন্স আওয়ার আওয়াজ শুনতে পায়। তাই মেডিকেল টিম দ্রুত নিজেদের সরঞ্জাম গুছিয়ে ওই রোগীকে নির্জন রাস্তায় ফেলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তেতসিয়া তার পকেটে ওই সোনার যন্ত্রটা দেখতে পায়, আর এই জন্য ওকাজুমির উপরে সন্দেহ হয়। তেতসিয়া তৎক্ষণাৎ যন্ত্রটা নষ্ট করে দেয়। ফিরে এসে তেতসিয়া একটা সুটকেস বের করে যেটাতে নগদ 100 মিলিয়ন ইউন এবং কিছু চকলেট ছিল। যথারীতি প্রতিটি সদস্য তাদের ভাগ হিসেবে 10 মিলিয়ন ইউন পায়, আর ইউ পায় প্রিয় চকলেট। এরপর তেতসিয়া তার টিমকে একটি বিশেষ স্থানে নিয়ে যায়। তারা সেখানে পৌঁছানোর পর তেতসিয়া একটি ব্রিজের নিচে বসবাসকারী একজন গৃহহীন ব্যক্তির দিকে ইঙ্গিত করে। এই ব্যক্তিটি ছিল দেগামার বড়দা। দেগামো তার দাদার কাছে দৌড়ে যায়, তবে তাকে মারার পরিবর্তে সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে এতদিন সে তাকে অনেক মিস করেছে। তার বাবার মৃত্যুর সময় তার বড়দাকে বাসে চেয়েছিল। এই দৃশ্য দেখে বাকি সদস্যরাও বেশি ইমোশনাল হয়ে পড়ে। সেই রাতে তেতসিয়া বাঘ লাগানোর বিষয়ে ওকাজুমির সঙ্গে কথা বলে। ওকাজুমি স্বীকার করে যে সে কেবল তেতসিয়া সম্পর্কে সবকিছু জানতে চেয়েছিল। এরপর ওকাজুমি তার চকলেট ডাক্তারের উপর লেখা আর্টিকেল ছিঁড়ে ফেলে। ওকাজুমি জিজ্ঞাসা করে যদি তুমি অপারেশন চালিয়ে যেতে তাহলে কেন রোগী মারা যেত। তার প্রশ্ন শুনে তেতসিয়া বলে সে একজন অকেজো ডক্টর। এই সময় ওকাজুমির পেছনে থেকে তেতসিয়াকে জড়িয়ে ধরে। পরের দিন তেতসিয়া নিজেকে কাছ থেকে জানতে পারে যে মেগুমি যে গ্রুপটির বড় পুলিশ অফিসার দ্বারা পরিচালিত হতে পারে। এদিকে মেগুমি গ্রুপও জানতে পারে যে তাদের উপরে নজর রাখা হচ্ছে। সেই রাতেই আমরা গিলবার্টকে দেখি। সে ঘরের এক কোণে বসে গভীর চিন্তায় ডুবে আছে। দলের সমস্ত ভূমিকা পালন করা সত্ত্বেও গিলবার্ট সর্বদাই নিজেকে একা মনে করত। মেডিকেল টিমের সঙ্গে কাজের পাশাপাশি সে একজন দ্রষ্টাও ছিল। গিলবার্ট অন্যদের উপর বোঝা চাপিয়ে দিতে পছন্দ করত না, তাই সে তার সহপাঠীদের সাথে তার অনুভূতি সম্পর্কে খুবই কম কথা বলতো। সে প্রায় একটা বেনামি পডকাস্ট তার অনুভূতি প্রকাশ করতো। একদিন গিলবার্ট একটা আকর্ষণীয় কমেন্ট দেখে বেশ অবাক হয়ে যায়। ওই অ্যাকাউন্টটি তাকে ডার্ক ওয়েবসাইটে নিয়ে যায় যেটা মেগুমির সংস্থার সাথে যুক্ত ছিল। অন্যদিকে স্কুলের পর ইউর সাথে মৌসুমে নামের এক মহিলা দেখা করে। ইনি হলেন ডক্টর কিতাজাওয়ার স্ত্রী। মহিলাটি ইউকে একটা ক্যাফে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়ায়। মৌসুমি বলে আমি এবং আমার স্বামী তেতসিয়ার সঙ্গে কথা বলেছিলাম যে সে তোমাকে যেন কোনো কঠিন পরিস্থিতিতে যুক্ত না করে, কারণ তুমি এখনো অনেক ছোট। এরপর মহিলাটি বলে আমরা তোমার দেখাশোনা করতে চাই, তবে তোমাকে এর জন্য কোনো জোর করব না। তোমার ইচ্ছে হলে তবেই তুমি আমাদের সাথে থাকবে। এদিকে তেতসিয়ার কাছে একজন ক্লায়েন্টের ফোন আসে যার একটি বিরল রোগ অর্থাৎ ব্লাড ক্যাভিটির সিনড্রোম ছিল। ক্লায়েন্ট মিনগাওয়া একজন সফল ব্যবসায়ী। বিশ্বজুড়ে একাধিক ডাক্তার ও হসপিটালের বিকল্প থাকা সত্ত্বেও তিনি চকলেট ডাক্তারকে বেছে নিয়েছিলেন। মেডিকেল টিমের সাথে মিটিং এ তেতসিয়া ব্যাখ্যা করে ব্লাড ক্যাভিটি সিনড্রোম একটি বিরল রোগ যেখানে লিভারের রক্ত বহনকারী শিরাগুলো ব্লক হয়ে যায়। এক্ষেত্রে লিভারের ব্যর্থতা বা অন্য কোনো গুরুতর জটিলতাও দেখা দিতে পারে। মিনগাওয়া একজন ব্যবসায়ী ছিলেন যার বার্ষিক আয় প্রায় 3.5 বিলিয়ন ইউএন। তাকে অনেক গুরুত্বপূর্ণ চুক্তি এবং আলোচনা করতে হতো, তাই তিনি তার অস্ত্রোপচারের সময়সূচি তার সময় মতো করতে চেয়েছিলেন। একদিন এক ক্যাফেতে গিলবার্ট এক ব্যক্তির সঙ্গে দেখা করে যে তার পডকাস্টে কমেন্ট করে তাকে সমর্থন করত, কিন্তু লোকটির মুখটা তার খুব চেনা মনে হয়েছিল। আসলে লোকটি হলো সাভারি তোরু, যে ইউয়ের বাবা মার হত্যার জন্য দায়ী ছিল। আতঙ্কিত হয়ে গিলবার্ট যখন পুলিশকে কল করবে ভাবে তখন সাভারি শান্তভাবে গিলবার্টকে বলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে সে এখন মুক্ত এবং এখন সে শান্তিতে জীবনযাপন করতে চায়। সাভারির মিষ্টি কথা এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবে ধীরে ধীরে গিলবার্ট হৃদয়ের গোল যেতে শুরু করে। কিন্তু তাদের সাক্ষাতের শেষে গিলবার্ট বেশ হতাশ হয়ে পড়ে, কারণ সাভারি কেবলমাত্র তাকে ছোট বোন হিসাবেই দেখে। এক রাতে হোমওয়ার্ক করার জন্য তার ব্যাগ খুললে সেখানে একটা ফাইল পায় যেটা ডিজে কোম্পানির ভ্রমণের বিষয় ছিল। তখন ইউ বুঝতে পারে কোম্পানির মালিক তার ক্লায়েন্টদের মধ্যেই কেউ একজন। ইউ যখন তেতসিয়াকে এটা বলতে যাচ্ছিল ঠিক তখনই গিলবার্ট তার সামনে আসে। গিলবার্ট জিজ্ঞাসা করে ইউ কেন তার নাম গিলবার্ট রেখেছে। ইউ বলে এটা তার প্রিয় এনিমি।
চরিত্রের নাম। গিলবার্ট তখন জিজ্ঞাসা করে ইউ কি তাকে তার আসল নাম বলতে পারবে। ইউ এই কথাটা শুনে কিছুটা অস্বস্তি বোধ করে, যেটা গিলবার্টকে বেশ হতাশ করে। গিলবার্টের কাছে একে অপরকে তাদের আসল নাম ধরে ডাকা গিলবার্টের কাছে একে অপরকে তাদের আসল নাম ধরে ডাকা গভীর বন্ধুত্বের প্রতীক। পরের দিনই ও বুঝতে পারে যে গিলবার্টের সম্ভবত তার অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য কাউকে প্রয়োজন। তাই সে গিলবার্টের বাড়িতে যায়। ইউ গিলবার্টকে বলে সে প্রায় তার পডকাস্ট দেখে। এটা শুনে গিলবার্ট হতবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ইউ কিভাবে তার পডকাস্ট সম্পর্কে জানতে পারলো। পডকাস্ট শোনার পর কেউ বুঝতে পারে যে গিলবার্টের মতে অন্যদের উপর বোঝা হওয়া পাপ। এই কারণে গিলবার্ট অন্যদের সাথে ভাগ করে নেওয়ার চেয়ে তার উদ্বেগ এবং সমস্যাগুলি নিজের কাছেই রাখতে পছন্দ করে। ইউ নিজেকে গিলবার্টের মতোই মনে হয়। সে প্রায় তেতসিয়াকে বিরক্ত করার জন্য নিজেকে দোষী অনুভব করে। তার মনে হয় তেতসিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই ভালো। এদিকে ডাক্তার কেতাজা এবং তার স্ত্রী তেতসিয়াকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। তারা তেতসিয়াকে জানায় ইউ তাদেরকে একটি ভয়েস বার্তা পাঠিয়েছে, যেখানে সে তাদেরকে বলেছে সে তাদের সঙ্গে থাকার প্রস্তাবটি নিয়ে বিবেচনা করছে, কারণ তার মনে হয় সে তেতসিয়ার উপরে বোঝা হয়ে উঠেছে। ডক্টর কিতাজিবা এবং তার স্ত্রী বিনয়ের সাথে তেতসিয়াকে পুনর্বিবেচনা করে ইউকে তাদের কাছে দেওয়ার জন্য অনুরোধ করে। তেতসিয়া এসব শুনে চুপচাপ বসে থাকে। ইউর সাথে দেখা করার পর গিলবার্ট আবারও সাওয়ারির সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে যায়। সাওয়ারি আগের দিন তার আচরণের জন্য ক্ষমা চায়। সে হঠাৎ করে বলে ওঠে গিলবার্ট আর প্রতি তার অনুভূতি আছে, যা শুনে গিলবার্ট বেশ নার্ভাস হয়ে পড়ে। ক্ষমা চাওয়া এবং অপরাধ দূর করার জন্য অজুহাতে সাওয়ারি গিলবার্টের ইউর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। গিলবার্ট বলে ইউ ডুজোর সাথে একটা ফিল্ড ট্রিপে আছে। গিলবার্টের অজান্তেই এই কথা মেগুমের একজন সদস্য শুনে নেয়। ওই ব্যক্তি অন্যান্য সদস্যের সাথে যোগাযোগ করে এবং চকলেট ডাক্তারকে নির্মূল করার লক্ষ্যে ডুজো কোম্পানিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে। সাওয়ারি চলে গেলে গিলবার্টের মনে হয় কেউ গোপনে নিজের উদ্দেশ্য সাধন করার জন্য তাকে ব্যবহার করছে। এদিকে ইউ এবং তার সহকারী ডোজো কোম্পানির ফিল্ড ট্রিপে ছিল। কোম্পানির পরিচালক মিনগাওয়া যিনি অসুস্থ ছিলেন, তিনি এখনো স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের গাইড করছিলেন। এই সময়ে ইউ লক্ষ্য করে মিনগাওয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই ইউ তৎক্ষণাৎ তেতসিয়ার সঙ্গে যোগাযোগ করে এবং সার্জারির প্রয়োজন হতে পারে বলে তার মেডিকেল টিমকে প্রস্তুত থাকতে বলে। এক পর্যায়ে ইউ মিনগাওয়ার কাছে যায়। সে সেখানে একাই ছিল। ইউ সাহসিকতার সাথে নিজের পরিচয় দিয়ে বলে সেই হলো চকলেট ডক্টর। মিনগাওয়ার এতে সন্দেহ হয়, কারণ ইউ কেবলমাত্র 10 বছরের একটি বাচ্চা মেয়ে। কিন্তু হঠাৎ করে তার রক্তবমি শুরু হলে ইউ তার বর্তমান অবস্থা সম্পর্কে তাকে জানায়, যার ফলে ইউর প্রতি তার সন্দেহটা কিছুটা দূর হয়। এদিকে গিলবার্ট নিজেকে দোষী মনে করছিল, তাই সে সাওয়ারিকে অনুসরণ করে একটা গ্যারেজে চলে আসে, যেখানে গিলবার্ট বোমা তৈরির উপকরণের একটা ভান্ডার দেখতে পায়, যা তাকে আতঙ্কিত করে তোলে। গিলবার্ট তখন তেতসিয়াকে ফোন করে। সে সেই সময় ওকাজুমির সাথে ছিল। গিলবার্ট তাকে জানায় যে ইউমিসুমো ডোজো কোম্পানির বোমা বিস্ফোরণ করাতে চলেছে। গিলবার্ট গ্যারেজে পাওয়া বোমার ছবি পাঠালে তেতসিয়া তৎক্ষণাৎ কোম্পানির দিকে ছুটে যায়। এদিকে মেডিকেলে দ্রুত ওই ঘরটিকে অপারেশন থিয়েটারে পরিণত করে। ইউ বলে মিনগাওয়া রক্তবমি করছে, সম্ভবত তার কিডনি ফেটে গিয়েছে। এদিকে তেতসিয়া এবং ওকাজুমি ভিতরে আসার চেষ্টা করে, তবে নিরাপত্তা রক্ষীরা তাদেরকে আটকে নেয়। তেতসিয়া তৎক্ষণাৎ ইউকে ফোন করে এবং তাকে দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে বলে। এই সময় তেতসিয়া ভবনের বাইরে সাওয়ারিকে দেখতে পায়, তাই সে তৎক্ষণাৎ তার পিছু নেয়। এদিকে গিলবার্ট কাঁদতে কাঁদতে পরিচালকের অফিসে পৌঁছায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইউ দ্রুত গিলবার্টকে বলে তার খাদ্যনালীতে বেলুন ট্যাম্পোনেটর প্রয়োজন। গিলবার্ট তার বুদ্ধি ব্যবহার করে অফিসে উপস্থিত জিনিসপত্র দিয়ে ওই ডিভাইসটি তৈরি করে। এটা ব্যবহার করে ইউ ফেটে যাওয়া খাদ্যনালী থেকে রক্তপাত নিয়ন্ত্রণ করে। এদিকে তেতসিয়া সাওয়ারির সাথে এগিয়ে আসে, কিন্তু সাওয়ারি বোমার ট্রিগারটি বের করে, তবে সে এটা টেপার আগেই ওকাজুমি দ্রুত তার ওপর অগ্নিবার্পক যন্ত্র স্প্রে করে। ফলে সাওয়ারির হাত থেকে ট্রিগারটা পড়ে যায়
এবং তেতসিয়া সেটা নিয়ে নেয়। তবে সাবারি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওকাজমের মাথায় গুরুতরভাবে আঘাত লাগে, যার কারণে তেতসিয়া যা কিছু পাওয়া যায় তা দিয়ে প্রাথমিক চিকিৎসা করে, অপারেশনের রুমে ও সফলভাবে রোগীকে স্থিতিশীল করে। এরপর গিলবার বলে ভবনটিতে বিস্ফোরণ হতে যাচ্ছিল, তবে তেতসিয়া এবং ওকাজমি এই আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। কিন্তু গিলবার্ট এখনো তথ্য ফাঁস করার জন্য নিজেকে দোষী মনে করছিল, তাই সে দলের কাছে ক্ষমা চায় আর দলের সমস্ত সদস্যরা তাকে ক্ষমা করে দেয়। এরপর ইউর অনুরোধে দলের সদস্যরা একে অপরের দিকে তাদের আসল নাম বলে। ইউ গিলবার্টকে তার আসল নাম জিনবার বলে রাখে, যা তাদের মধ্যে এক নতুন বন্ধুত্ব তৈরি করে। দলের সমস্ত সদস্যরা প্রতিশ্রুতি দেয় যে তারা জিনবারের সাথে তাদের অনুভূতি ভাগ করে নিতে আর লজ্জা পাবে না। এমনকি তারা কেউ কেউ জিনবারের কাছে এনিমি রিকমেন্ডেশনও চায়, যা তাকে আবেগপ্রবণ করে তোলে। কিন্তু তাদের আনন্দ হঠাৎ করে নিস্তব্ধতায় পরিণত হয় যখন তারা খবর পায় ডুজো কোম্পানিতে একটা বড় বিস্ফোরণ ঘটেছে। তেতসিয়া এটা জেনে অবাক হয় যে ওই ঘটনাটি তারা চলে আসার পরে ঘটেছে। এই বিস্ফোরণে অনেক লোক আহত হয় এবং ডাক্তারের অভাবের কারণে আগে অপারেশন করা ডাক্তার কিতাকে আবারও নিয়োগ করা হয়। আর মর্মান্তিক বিষয় হলো রোগীদের মধ্যে একজন ছিলেন নিশিজাকি, যিনি পূর্বে ডক্টর কিতাজাওয়ার সহকারী ছিলেন। পরে ডক্টর কিতাজাওয়া নিশিজাকিকে বাঁচানোর জন্য অনুরোধ করেন। তেতসিয়া টিমের সদস্য বলে যে তারা বোমা বিস্ফোরণের শিকার হওয়া নিশিজাকির অপারেশন করবে, তবে এইবার তাদের রোগীর কোনো সাধারণ মানুষ নয়। নিশিজাকি সম্ভবত ইউর বাবা মায়ের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল এবং তিনি সাম্প্রতিক বোমা বিস্ফোরণেও জড়িত ছিল। এদিকে ওকাজমি একজন বিশ্বস্ত পুলিশ অফিসারের সঙ্গে দেখা করেন। ওই অফিসার তাকে বলে তার একজন সহকর্মী মিগুমির সঙ্গে যুক্ত। তাদের তদন্ত অনুযায়ী সম্ভবত মিগুমির সংগঠনের নেতা হলেন পুলিশ প্রধান মিশিন, যিনি সাওয়ারিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য দায়ী ছিলেন। তেতসিয়া ব্যাখ্যা করে যে মিগুমি একটি ষড়যন্ত্রকারী দল। তারা ধর্মীয় নেতা, তথ্যচিত্র নির্মাতা এবং গবেষকদের শত্রু বলে মনে করে। এমনকি যে কাউকে কেউ হত্যা করে দ্বিধাবোধ করে না। যখন দলের সদস্যরা জানতে পারে যে তারা একজন সন্ত্রাসী অর্থাৎ মেগুমির একজন সদস্য সার্জারি করতে চলেছে, তখন মেডিকেল টিমের একজন সদস্য পুরি এই সার্জারিতে অংশগ্রহণ করতে রাজি হয় না। সন্ত্রাসীদের সাথে তার ব্যক্তিগত অতীত ছিল। এছাড়াও রোগীর অপারেশন হসপিটালে করা হবে না, বরং ধরা পড়ার ভয়ে তাকে এখানে আনা হবে। ওরি সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ইউ তার পেছনে যায় এবং তাকে এর কারণ জিজ্ঞাসা করে। অবশেষে ওরি তার অতীতের একটা গল্প বলতে শুরু করে। 6 বছর আগে ওরি এবং তার বান্ধবী সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। এতে তারা দুজনে বেঁচে যায়। তবে এই ঘটনা থেকে সে যে মানসিক আঘাতটা পেয়েছিল সেটা এখনো তাকে তাড়া করে বেড়ায়। এর বান্ধবীর গুরুতরভাবে মানসিক সমস্যায় ভুগছে। সে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এমনকি হাসতেও ভুলে গেছে। এর ফলে ওর এই সিদ্ধান্ত নিয়েছিল সে কমেডিয়ান হবে, যাতে সে তার গার্লফ্রেন্ডকে আবারও হাসাতে পারে। তার মতে এই সার্জারিতে অংশগ্রহণ করার মানে তার গার্লফ্রেন্ডের সাথে বিশ্বাসঘাতকতা করা। ইউ এরপর ওরেইকে নিয়ে পাশের একটা পার্কে যায় এবং অনেকগুলো রাইড নেয়। ওরেই লক্ষ্য করে ইউ হাসছে না। ইউ বলে সে ওরেই এর বান্ধবীর অবস্থা অনুকরণ করার চেষ্টা করছে, যাতে সে বুঝতে পারে মেয়েটি প্রতিদিন কি অনুভব করছে। ওই সময় ওকাজমি হঠাৎ করেই ইউর কাছে আসে। ওকাজমি তার কাছে জানতে চায় তেতসিয়া আগে কেন বলেছিল যে সব কিছুই জানতো, তবে সে বলে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। এদিকে তেতসিয়া এবং তার 2 সহকর্মী হসপিটালে নিশিজাকির রুমে যায়। বিস্ফোরণের শিকার হওয়া নিশিজামির ঘাড়ে একটা ধাতুর টুকরো আটকে ছিল। ওই ধাতুটি বের করলে প্রচন্ড রক্তপাত হতে পারে, তাই তারা খুব সাবধানে নিশিজাকিকে সার্জারির জন্য নিয়ে যায়। কিন্তু তারা এটা জানতো না যে মিগুমির সদস্যরা তাদের উপর নজর রাখছে। এরপর তেতসিয়া সার্জারি রুমে যাওয়ার পর অবাক হয়ে যায়, কারণ সেখানে ওকাজমি আগে থেকেই উপস্থিত ছিল। আসলে ইউকে তারা ভিতরে ঢুকতে দিয়েছিল।
ইউ সবাইকে আশ্বস্ত করে যে তাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ওকাজুমি তাদের সাথেই আছে। ওকাজুমি প্রতিশ্রুতি দেয় সে তাদের সম্পর্কে কোনো আর্টিকেল লিখবে না। এই অপারেশনে ইউ রোগীর কেরাটিন ধমনী থেকে ওই ধাতব পদার্থটি বের করবে, কিন্তু তার আগে রক্তপাত বন্ধ করার জন্য কেরাটিন রক্তের চলাচল বন্ধ করতে হবে। ইউ তার হাত দিয়ে মস্তিষ্কে রক্তনালীগুলোকে সংযুক্ত করার পরিকল্পনা করে, যাতে মস্তিষ্কে রক্ত প্রবাহ চলতে থাকে এবং এসব দেখে সবাই অবাক হয়ে যায়, যেন তারা তাদের চোখের সামনে কোনো চমৎকার হতে দেখছে। এরপর ওরি কোনো রক্তপাত ছাড়াই সফলভাবে টুকরোটি বের করে অপারেশন রুমের ভেতরে দিয়েছে। অবশেষে ওকাজুমির কাছ থেকে তার সেই বেদনাজনক ঘটনাটির কথা বলে। 2 বছর আগে যখন তেতসিয়া এবং ইউ প্রথম সিঙ্গাপুর এসেছিল, তখন ইউ এর বয়সী একটা মেয়েকে গাড়ি ধাক্কা মেরেছিল, ফলে ওই মেয়েটি শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। ওই জায়গা থেকে হসপিটালের দূরত্ব অনেক বেশি ছিল এবং প্রচন্ড ঝড়ের কারণে অ্যাম্বুলেন্স আসতেও দেরি হচ্ছিল। আর ওই মুহূর্তে সেখানে তেতসিয়া একমাত্র ডাক্তার ছিল, তাই ঘটনাস্থলে তার জরুরি সার্জারি করতে হয়। কিন্তু অপারেশনের সময় মেয়েটির রক্তনালী ফেটে যায়, যার কারণে প্রচন্ড রক্তপাত হয়। সে অনেক চেষ্টা করে ওই পরিস্থিতি সামলাতে পারে না। ওই মুহূর্তে মেয়েটি প্রায় মারা যাচ্ছিল, কিন্তু ইউ মেয়েটির সার্জারি করে তাকে বাঁচিয়ে নেয়। সেই ঘটনার পর সে বুঝতে পারে যে মেডিকেল লাইসেন্স থাকা সত্ত্বেও সে কেবলমাত্র একজন অকেজো ডক্টর। ইউ যে মেয়েটিকে বাঁচিয়েছিল সে একটা ধনী পরিবারের সন্তান। ওই ব্যক্তি তাকে কৃতজ্ঞতা স্বরূপ 100 মিলিয়ন ইউয়ান দিয়েছিল। এটাই ছিল ইউর চকলেট ডাক্তার হিসেবে প্রথম সার্জারি। সবকিছু বলার পর তেতসিয়া ওকাজুমিকে বলে, তুমি আর্টিকেলে তার নাম চকলেট ডাক্তার হিসেবে লিখবে। কিন্তু ওকাজুমি বলে সে তার সম্পর্কে কোনো আর্টিকেল লিখবে না। কিন্তু এর পরবর্তীতে ওকাজুমি একটা অনুরোধ করে, সে চায় তেতসিয়া আবারও সার্জারি করুক। তেতসিয়ার উত্তরাধিকারী বহন করতে পারবে, যাতে ইউকে এত অল্প বয়সে অবৈধ ডাক্তার হতে না হয়। তাদের কথার মাঝে হঠাৎ করে সাভারি তাদের দিকে বন্দুক তাক করে। ভাগ্যক্রমে তেতসিয়া একটি সম্ভাবনা আগেই করেছিল, তাই সে আগে থেকেই সেই মাফিয়া গোষ্ঠীর কাছে সাহায্য চেয়েছিল, যাদের লিডারকে তারা একসময় বাঁচিয়েছিল। ওই মাফিয়া দল চলে আসায় সাভারি পালিয়ে যেতে বাধ্য হয়। ওই রাতে নিতিজাকের জ্ঞান ফিরলে সে স্বীকার করে বোমা হামলার মূল লক্ষ্য ছিল সমাজকে পরিবর্তন করা। 2 বছর আগে ঘটে যাওয়া বিস্ফোরণে সেই সাওয়ারির সাথে জড়িত ছিল। আর পুলিশ কমিশনার মার্শাল হলো মেগুমি সংগঠনের আসল নেতা। সে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল। পরের দিন ইউ ওর বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যায়, তবে তার বান্ধবী তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ ওরা এর কথা মনে পড়ে ওর কাঁদতে থাকে। ওরেই কাঁদতে কাঁদতে বলে সে সর্বদাই তার পাশে থাকবে, কখনো তাকে ছেড়ে যাবে না এবং সবকিছুতে তাকে সাপোর্ট করবে। ওরে কান্না ভরা মুখ দেখে 6 বছর পর তার গার্লফ্রেন্ড হাসতে শুরু করে। আসলে ওরে কান্না ভেজা মুখটা তার কাছে অনেক হাস্যকর মনে হয়। ওরাই তার বান্ধবীকে এমন ভাবে হাসতে দেখে অনেক খুশি হয়। অন্যদিকে আগের সার্জারির জন্য তেতসিয়া সবাইকে 10 মিলিয়ন ইউন দিচ্ছিল। তখন তারা কেউই সেটা নিতে চায় না। তারা সবাই আলোচনা করে ঠিক করেছে তারা এই কাজটা ছেড়ে দেবে, কারণ এতে অনেক রিস্ক রয়েছে। বোমা বিস্ফোরণের কারণে তাদের ভয় হয় যে ভবিষ্যতে তাদের সাথেও ভয়ানক কিছু হতে পারে। এই সময় তারা একটা আর্টিকেল দেখতে পায় যেখানে লেখা ছিল চকলেট ডক্টর একজন 10 বছরের বাচ্চা মেয়ে এবং এর লেখক ছিলেন ওকাজুমি। এটা দেখে পুরো দল অবাক হয়ে যায়। তারা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে ওকাজুমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হঠাৎ করে তাদের অফিসের কিছু পুলিশের সাইরেনের আওয়াজ আসতে শুরু করে। তেতসিয়া এবং ইউ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই পরিস্থিতিতে তেতসিয়া ইউকে ডক্টর কিতা যাওয়ার এবং তার স্ত্রীর কাছে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাদের কাছে অনুরোধ করে তারা যেন ইউ এর যত্ন নেয় এবং মা বাবার মতো তার খেয়াল রাখে, কিন্তু ইউ কোনোভাবেই তেতসিয়ার থেকে আলাদা হতে চাইছিল না। তেতসিয়া এটা ভালোভাবেই জানতো ইউ যদি তার সঙ্গে থাকে তাহলে পরিস্থিতি আর বিপজ্জনক হয়ে উঠবে, তাই মনের সমস্ত কষ্ট চেপে রেখে সে ইউকে তাদের কাছে রেখে আসে। এদিকে জানা যায় চকলেট ডাক্তারের পরিচয় প্রকাশকারী প্রবন্ধটি আসলে ওকাজুমি পাবলিশ করেনি, বরং তার অফিসের একজন সহকর্মী এটা করেছে। আর্টিকেলটি সাধারণ মানুষদের মধ্যে, এমনকি পুলিশ কমিশনার মাসিন ইউকে ধরার জন্য পুলিশ পাঠায়।
এর মধ্যে একদিন আসিফ ইউকে পার্কে দেখা করার জন্য ডাকে, যেখানে আসিফ ইউকে একটা সার্জারি করতে বলে। তবে এইবার ক্লায়েন্ট সে নিজেই আসিফ সার্জারির জন্য 100 মিলিয়ন দিতে রাজি ছিল। এরপর আসিফা এবং ইউ এক বিবাহিত দম্পতির বাড়িতে যায়। রোগীটি ছিল 7 মাসের এক গর্ভবতী, যার জরায়ুতে ক্যান্সার হয়েছে আর সম্ভবত এটা তার সেকেন্ড স্টেজ। হসপিটাল থেকে বলে দিয়েছে তার সন্তান বাঁচবে না, কিন্তু অফিসার ইউর দক্ষতার উপর আস্থা ছিল। সে মনে করে ইউ চাইলে মা এবং শিশু দুজনকেই বাঁচাতে পারবে। ইউ তার দলের সদস্যদের সাথে দেখা করার জন্য ডাকে, কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা এই সার্জারিটি করবে না, কারণ ইতিমধ্যে পুলিশ তাদের পেছনে পড়ে আছে। আসিফা তাদের সাহায্য করার জন্য অনুরোধ করতে থাকে, এমনকি তাদের 100 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। রোগীর অবস্থা সম্পর্কেও সবকিছু বলার পরেও দলের সদস্যদের মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। তারা কোনো মতে বুঝতে পারছিল না কেন আসিফা একটা মেয়ের জন্য এত বিশাল অর্থ ব্যয় করবে, যার সঙ্গে তার মাত্র 3 দিনের পরিচয়। তবে আসিফ এর তবে আসিফা এর কোনো স্পষ্ট উত্তর দিতে পারে না। একদিন রাতের বেলা ইউ ভ্যানে ফিরে এসে তাদের দলের সঙ্গে দেখা করছিল। সে জানতে পারে আসিফার স্বামী এবং সন্তান দুজনই মারা গেছে। সম্ভবত এই কারণেই ওই গর্ভবতী মহিলাকে আসিফা তার দুঃখের গল্পটি মনে করিয়ে দিয়েছিল। এসব জানার পর ইউ তৎক্ষণাৎ তার দলের সবাইকে সেটা জানায়। তারা এটা শোনার পরে অপারেশনটি করতে রাজি হয়। তারা মেডিকেল ইউনিফর্ম পরে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা একটা শিশু ইনকিউবেটর সহ সমস্ত চিকিৎসা সরঞ্জাম সেট করে। কিন্তু যখন রোগীর স্বামী দেখে সার্জনের বয়স কেবল মাত্র 10 বছর, তখন সে অনেক রেগে যায় এবং এই সার্জারি করতে বাধা দেয়। তখন আসিফা লোকটিকে বোঝায় ইউ একজন ভালো ডক্টর এবং সে তাকে ইউর উপর ভরসা রাখতে বলে। এসব শোনার পর লোকটি শান্ত হয়। এরপর অপারেশন শুরু হয়। ইউ ক্যান্সারের চিকিৎসার আগে সি সেকশনের মাধ্যমে শিশু প্রসবের সিদ্ধান্ত নেয়। রোগীকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। আসিফা রোগীটিকে সাহস যোগাতে থাকে। এই সময় আসিফার চোখের জল ভরে যায়, কারণ তার নিজের সন্তান জন্ম দেওয়ার কথাটি মনে পড়ে। তার স্বামী এবং সন্তান দুজনেই দুর্ঘটনার কারণে জলে ডুবে মারা গিয়েছিল। এরপর সফলভাবে বাচ্চাটি ডেলিভারি হয়। এতে সেখানকার সবাই বেশ আবেগপ্রবণ হয়ে যায়। ইউ নিজেও এই আবেগটা অনুভব করে, কারণ তখন তার মা বাবার কথা মনে পড়ছিল। ইউ বলে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা তো সব সময়ই থাকবে, আর আমাদের উচিত এই অনুভূতিগুলোকে সুন্দর স্মৃতি হিসেবে মনে করে মনের কোণে রেখে দেওয়া। এরপর ইউ তার সার্জারিটা সফলভাবে সম্পন্ন করে। অন্যদিকে তেতসিয়া মাসিনুকে ফোন করে দেয় এবং তাকে দেখা করার জন্য বাধা দেয়। এই সাক্ষাতে জানা যায় মাসিনু আসলে সেই ব্যক্তি না যাকে তেতসিয়া খুঁজে। মাসিনু অর্থাৎ যাকে মেগুমি সংগঠনের নেতা বলে মনে করেছিল, সে আসলে একজন ভয় নেতা। 2 বছর আগে মেগুমির গ্রুপের আসল নেতা কোনো চিহ্ন না রেখে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। এই কারণে মাসিনো ডার্ক অর্গানাইজেশনের নেতা হওয়ার ভান করছিল। মাসিনো স্বীকার করে সে ডক্টর তেরাসিমকে হত্যা করা বোমা হামলার পেছনে ছিল না, তবে বাকি সমস্ত অপরাধের জন্য সে দায়ী ছিল। অন্যদিকে সাবারি তেতসিয়াকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু সে যখন শুনে মাসিনো মেগুমির আসল নেতা নয়, তখন সে বুঝতে পারে মাসিনো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই সে মাসিনোকে লক্ষ্য করে গুলি করে। তেতসিয়া জানতে পারে মেগুমির আসল নেতা 2 বছর আগে একটা পোস্ট করেছিল, যা এখন মুছে ফেলা হয়েছে। তেতসিয়া পোস্টটি পুনরুদ্ধারের জন্য ওরায়ের সাহায্য চায়। পোস্টটি আসলে একটা স্বীকারোক্তি ছিল যেখানে এক ব্যক্তি লিখেছিল সে সেই ব্যক্তিকে হত্যা করতে চায় যে তার বোনকে হিট অ্যান্ড রানে মেরে ফেলেছিল। যদি অপরাধীকে অল্প সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবে এর কিছুদিনের মধ্যে সে পুনরায় মুক্ত হয়ে যায়, কারণ তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। ব্লগ লেখক মেঘুমি নেতাকে জিজ্ঞাসা করে তার কি করা উচিত, এবং মেঘুমি নেতা এর উত্তরে জানিয়েছিল যে হত্যা করা কোনো সমাধান নয়। পরবর্তী সে পরামর্শ দিয়েছিল ডার্ক ফোর্স উচ্চপদস্থ খারাপ কর্মচারীদের অপসারণ করা উচিত। ব্লগটিতে একটা আর্টিকেলও ছিল যেখানে সারউইন নামের একজন জেনেটিক জরায়ু জিন নিয়ে আলোচনা করা হয়েছিল, যা বয়স নিয়ন্ত্রণ করে। আর্টিকেল দাবি করা হয়েছিল
যে সারুয়ন জিন মানবতাকে ধ্বংস করতে পারে। পরের দিন ওকাজুমি তেতসিয়ার সঙ্গে দেখা করে। সে কাঁদতে কাঁদতে তেতসিয়াকে বলে চকলেট ডাক্তারের আর্টিকেল প্রকাশ করার তার কোনো ইচ্ছে ছিল না, এমনকি সে ইউর কোনো ক্ষতিও করতে চায়নি। এরপর সে স্বীকার করে সে তেতসিয়ার প্রেমে পড়েছে। ওকাজুমি তার ভুল সংশোধন করার জন্য তেতসিয়ার সাথে নবরোধ ছেলের দেখা করায়, যাকে তেতসিয়া খুঁজছিল। তেতসিয়া জানতে পারে নবরোধ যদি আত্মহত্যা করবে তাহলে সে কেন সার্জারি করেছিল। নবরের ছেলে বলে তার বাবা আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছিল মৃত্যুর 2 বছর আগে। নবরু এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসলে গবেষণা মৃত্যুর 2 বছর আগে নবরু এই ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করে। আসলে গবেষণা প্রতিষ্ঠানের সাথে নবরু গভীর সম্পর্ক ছিল। সে মেগুমের গোষ্ঠী দ্বারা ছড়িয়ে পড়া বিপদগুলি নিয়ে সেখানকার এক গবেষকের সাথে আলোচনা করেছিল। কিন্তু যে গবেষক নবরুর সাথে কথা বলেছিল সে একটা বিস্ফোরণে নিহত হয়। সেই গবেষক ছিলেন তেরাসিমা হাইরো ইউয়ের মা, ডক্টর তেরাসিমার স্ত্রী। তেতসিয়া বুঝতে পারে তাদের আসল টার্গেট ডক্টর তেরাসিমা নয়, বরং তার স্ত্রী ছিল। এর কারণ ছিল ইউর মা সিরুইন জিনের গবেষণা করছিল, আর যারা এই জিনের গবেষণায় জড়িত ছিল তারা সকলেই মেগুমের টার্গেট ছিল। যে মেগুমের লিডারের কাছে এই জিনটি ছিল একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য ছিল জনসংখ্যা হ্রাস করা, এবং এই গবেষণায় জড়িত গবেষকদের তারা শত্রু হিসেবে বিবেচনা করত। এরপর তেতসিয়া এবং ওকাজুমি সেই ল্যাবে যায় সেখানে ইউর মা কাজ করত। সেখানে পৌঁছে তেতসিয়ার চোখে পড়ে দেওয়ালে একটি লেখা আর্টিকেলের উপর এটি ছিল 10 বছর আগে সিরুইনের জিনের উপর করা একটি সাক্ষাৎকার। কিন্তু তেতসিয়ার কাছে সব থেকে অবাক করার বিষয় ছিল যে এই আর্টিকেলে ডক্টর কিতাজাওয়ার স্ত্রী কিতাজাওয়া মুসুরির নাম ছিল। তেতসিয়া বুঝতে পারে কিছু একটা গন্ডগোল রয়েছে, তাই সে দ্রুত ইউকে ফোন করে, কিন্তু কোনোভাবেই তাকে ফোন লাগছিল না। এতে তেতসিয়ার উদ্বেগ আরো বেড়ে যায়। অন্যদিকে সাবারি গিলবার্ট এর সাথে দেখা করতে যায় এবং তাকে একটা ফাইল দেয় যেটাতে মেগুমের সদস্যর তালিকা এবং নেতার নাম দেওয়া ছিল। সাবারি বলে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। এদিকে কিতাজাওয়ার বাড়িতে যাওয়ার সময় তেতসিয়া ওকাজুমিকে পকেট থেকে বের করে মেডিকেল টিমের কাছে মেসেজ লিখতে বলে যে ইউ বিপদে আছে, তারা যেন কিতাজাওয়ার বাড়িতে পৌঁছায়। তারা কারো যাওয়ার পৌঁছালে মৌসুমী শান্তভাবে দরজা খুলে। অনুমতির জন্য অপেক্ষা না করে তেতসিয়া ঘরে প্রবেশ করে এবং ইউকে খুঁজতে থাকে। তবে সে ডক্টর কিতাজাওয়াকে একটা ঘরে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। মৌসুম অদ্ভুত এক হাসি দিয়ে বলে ডক্টর কিতাজাওয়া ঘুমাচ্ছে। তার এই কথাটা তেতসিয়াকে আরো চিন্তিত করে তোলে। এর মধ্যে তেতসিয়া ইউর ডাক শুনতে পায়। অবাক করার বিষয় হলো ইউ একদম সুস্থ ছিল। তেতসিয়া ইউকে বলে মৌসুমি হলো মেঘুমের লিডার এবং সেই তোমার বাবা মাকে হত্যা করেছে। এরপর তেতসিয়া মৌসুমিকে সত্যি তা বলতে বলে। অবশেষে মৌসুমি তাকে তার গল্প বলে। সে এবং ইউর মা কলেজের বান্ধবী এবং তারা একই বিভাগে পড়াশোনা করত। স্নাতক শেষ হওয়ার পর দুজনে একই রিসার্চ ইনস্টিটিউটে কাজ করা শুরু করে। ইউর মা ডক্টর তেরাসিমাকে বিয়ে করে আর মৌসুমি ডক্টর কিতাজাওয়াকে। তারা দুজনেই সারু ইঞ্জিনিয়ারের গবেষণায় তাদের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু 5 বছর পর সরকারি তহবিলে ঘাটতি হওয়ায় মৌসুমী সহ কিছু গবেষক ছাঁটাই করা হয়। ইউর মা কোনোভাবেই হাঁটার হাওয়ার থেকে বেঁচে যায় এবং 2 বছর পর সে সিরিয়ন জিন রিসার্চে সফলতা পায়। এতে মৌসুমী গভীর শানিত হয়, তাই সে হতাশ হয়ে সিরিয়ন জিন সম্পর্কে মিথ্যে আর্টিকেল লিখে। সে দাবি করে গবেষণাটি মানবতাকে নিয়ন্ত্রণ করার চক্রান্ত। তার লেখা এই আর্টিকেলটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মৌসুমী তার মতামতে বিশ্বাসী লোকদের কাছ থেকে পরামর্শ পেতে শুরু করে। সে এই মুহূর্তটা বেশ উপভোগ করছিল, এমনকি সে তার অনুসরণকারীদের ডিএনএ ট্যাটু করার প্রস্তাব দেয়।
এরপরে একটা কমেন্ট আসে যেখানে লিখেছিল এমন খারাপ গবেষককে মেরে ফেলা উচিত, কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে মৌসুমী এতে রাজি হয়। এর কিছুদিন পরে ওর বাড়িতে এক বিশাল বিস্ফোরণ হয়, যার ফলে ওর বাবা মা সহ অনেক লোক মারা যায়। আর এই ঘটনার পর থেকে মৌসুমী অপরাধবোধ এবং ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ে, যা তার মানসিক অবস্থাকে আরো খারাপ করে তোলে। সে দ্রুত তার পোস্টটি মুছে ফেলে, কিন্তু নকল মেঘভূমি নেতার উপস্থিতি তার ভয়কে আরো বাড়িয়ে তোলে। মৌসুমী তার চোখে জল নিয়ে ইউর কাছে ক্ষমা চায়। ইউ বলে এইসব তার মা বাবাকে ফিরিয়ে আনতে পারবে না, এটা বলে সে তাদের কথা মনে করে কাঁদতে থাকে। তখন মৌসুমী নিজেকে মারার জন্য হাতে একটা ছুরি তুলে নেয়। ইউ তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, তবে দুর্ভাগ্যবশত মৌসুমীর হাত থেকে ছুরিটা পিছলে গিয়ে ইউকে আঘাত করে, যার ফলে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। ভাগ্যক্রমে দ্রুত মেডিকেল টিম সেখানে চলে আসে এবং সার্জারির জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু বড় সমস্যা হলো ইউর সার্জারি করবে, কারণ এই প্রক্রিয়াটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। বিশেষ করে ইউর রক্তনালীগুলো অপারেশন মেরামত করা খুবই কঠিন। অর্ধ অচেতন অবস্থায় ইউ তেতসিয়াকে তার অপারেশনটা করার জন্য অনুরোধ করে। ইউ আত্মবিশ্বাসী ছিল যে তেতসিয়া তাকে বাঁচাতে সক্ষম হবে। তেতসিয়া বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কারণ সে কেবলমাত্র তার বাম হাতের উপরই নির্ভর ছিল এবং এখনো তার অতীতের তার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু তারপর মেডিকেল টিম তাকে উৎসাহ দিলে সেই সার্জারিটি করতে কনফিডেন্স পায়। সে পূর্ণ নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে অপারেশনটির দায়িত্ব নেয় এবং ইউকে বাঁচানোর জন্য তার যথাসাধ্য চেষ্টা করে এবং সৌভাগ্যবশত খুব ভালোভাবেই তাদের সার্জারিটা সফল হয়। এর কিছুক্ষণ পর ইউর জ্ঞান ফিরে আসে। আবেগপ্রবণ হয়ে তেতসিয়া বলে প্রথমবার সে কাউকে বাঁচাতে পেরেছে। এরপর গভীর কৃতজ্ঞতা ও অনুশোচনার সাথে তেতসিয়া এই ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে তাদের দলকে জড়িত করার জন্য ক্ষমা চায়। সে ঘোষণা করে চকলেট ডাক্তারের যাত্রা এখানেই শেষ হলো এবং একই সাথে তাদের বড় দলটা ভেঙে ফেলা হয়। তাদের বিদায় ছিল একে অপরের প্রতি প্রশংসা এবং ধন্যবাদ পরিপূর্ণ। সবশেষে তারা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেখান থেকে বিদায় নেয়। অন্যদিকে সাংবাদিক ওকাজুমি তার অফিসে একা বসে তেতসিয়ার সাথে কাটানো সময়ের কথা মনে করতে থাকে। একটা আর্টিকেল লিখতে শুরু করে। সে লিখে প্রাক্তন গ্যাং সদস্য সাবারি তোরু এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করা হয়েছে, আর একই সাথে পুলিশ প্রধান মৌসুমীকে একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করেছে। এরপর সরকার চকলেট ডাক্তার টিমকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে, তবে তারা এতে সফল হয় না। দেখে যায় তেতসিয়া এবং ইউ গ্রেপ্তার থেকে বাঁচার জন্য জাপান থেকে অনেক দূরে একটি শান্ত জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করে, যেখানে তারা অভাবী এবং গরিব দুঃখীদের জন্য বিনামূল্যে চিকিৎসার জন্য একটি ক্লিনিক খোলে। আর এই সাথে সাথেই এই অসাধারণ ড্রামাটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের জন্য বিদায়। থ্যাংক ইউ।